আবারও পার্ক সার্কাস আবার একটা নতুন ভিডিও শুট করতে বেরিয়েছি এবং আরো একটা নতুন বিরিয়ানি আউটলেট তোমাদের সঙ্গে শেয়ার করব, যেখানে কিনা আগে আমি কোনোদিন যাইনি, ব্লগিং এর আগেও না, ব্লগিং এর পরেও না। তবে ভিডিওটাকে ফার্দার ক্যারি ফরওয়ার্ড করবার আগে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিয়ে রাখি। তোমরা দেখছো সুজয় ক্রনিকলস, আমি সুজয়। আমার চ্যানেলে মোটামুটি খাবার দাবার ওপরেই ভিডিও আসে, তার বাইরে খুব সামান্য লাইফস্টাইল কভার করার চেষ্টা করি। তার বাইরে যেটুকুন ভিউ পাচ্ছি সেটুকুনিও পাবো না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য ভেরি এন্ড। যদি ভালো লাগে ভিডিওটা, তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করো। আর যদি ইন জেনারেল আমার এফর্টটাকে অ্যাপ্রিশিয়েট করতে চাও, তাহলে চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রিপশন তোমাদের জন্য ফ্রি। এই যে ভিডিওটা দেখছো ঠিক নিচে সাবস্ক্রাইব বাটন, কিন্তু আমরা যারা ক্রিয়েটার আমাদের জন্য এর অনেক ভ্যালিউ রয়েছে। আর হ্যাঁ, যখন সাবস্ক্রিপশনের কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার রিসেন্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। অ্যান্ড নাও উইদাউট ফার্দার অ্যাডু, চলো হাজি সাহেবের ভেতরে যাই। পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছেই হচ্ছে হাজি সাহেব। পেট্রোল পাম্প আছে একটা ইন্ডিয়ান অয়েলের ঠিক তার পাশে। ফাইনালি চলে এসেছি হাজি সাহেবের ভেতরে, পার্ক সার্কাসে। আগে এখানটা আসেনি, কারণ এটা ঠিক ওয়েস্ট মলে যাওয়ার পথে পড়ে না। এটা তোমরা বলতে পারো ওয়েস্ট মলের দিকটা নয়, তুমি যদি টুয়ার্ডস ওয়েস্ট মল যাও, ডান দিকে যে রাস্তাটা চলে গেছে মাদার টেরেসা সরণি, সেখানটা দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। কিছু দূর হাঁটার পরে দেখবে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, একটা কানাডা ব্যাংকও রয়েছে, তার পাশেই রয়েছে হাজি সাহেব। ভেতরে ডেকোরেশন খুব ভালো, সিটিং এরিয়া মোটামুটি বেশ বড়, ওপরেও বসবার জায়গা আছে, বাট সেটা ইভিনিং টাইমে ওপেন হয়। দাম ঠিকঠাক, মানে কনসিডারিং ইট ইস পার্ক সার্কাস, আমি বলবো দাম স্ট্যান্ডার্ড, কমও না বেশিও না। আমি অর্ডার করেছি মাটন বিরিয়ানি, দ্য ক্লাসিক। আসলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে। বাকি ইট ইস নিট, ইট ইস টাইডি, হাইজেনিক। আমি ওয়াশরুম ইউজ করলাম, এভরিথিং ইজ টু দ্য পয়েন্ট সো ফার। আর রেস্টুরেন্ট টাইমিং শুনলে মাথা খারাপ হয়ে যাবে, সকাল 11টা থেকে ভোর 3টে, আনবিলিভেবল। আমাদের কাছে চলে এসছে গরমা গরম ধুমায়িত মাটন বিরিয়ানি। নাল্লি পিস রিকোয়েস্ট করেছিলাম, দে হ্যাভ ওবলাইজড। পিসটার ওজন আনুমানিক 120 গ্রামের আশেপাশেই হবে। এটাকে আপাতত সাইডে রাখি। কলকাতা স্টাইল বিরিয়ানি, কালার তোমরা দেখতে পেয়ে গেছো। কলকাতা স্টাইল বিরিয়ানি এরকমই হয়, এর মধ্যে হাজার রকম বেরেস্তা, পেঁয়াজ ফেয়াজ দিয়ে, পুদিনা পাতা দিয়ে ব্যাপারটাকে পলিউট করেনি, যেটা কিনা আমার মনকে ছুঁয়েছে। আলু রয়েছে, ডিম নেই, পেল্লাই সাইজের আলু। আর হ্যাঁ, দিস ইজ অল দ্যাট আইভ গট টু শো। মাটন বিরিয়ানি ইন ইটস ফুল গ্লোরি, অফকোর্স কলকাতা স্টাইল। লং রেন রাইস যেরকম হয়, সাদা ভাত হলুদ ভাতের একটা মিশ্রণ, এবং ইট ইজ ভেরি অ্যারোম্যাটিক। ধুমাইতে তোমরা দেখতে পাচ্ছ, বাট তোমাদের সঙ্গে তো আমি অ্যারোমাটা শেয়ার করতে পারবো না। ভেরি অ্যারোম্যাটিক। অনেকদিন বাদে একটা বিরিয়ানি আমি আমার সামনে পরিবেশন করা হলো, যেটা কিনা খুব ভালো অ্যারোমা, লিটারালি হোল মাউথ ইজ সালাইভেটিং। আর হ্যাঁ, দেখে আই এম সুপার ইমপ্রেসড। খেয়ে দেখি, ফার্স্ট বাইটে আই এম সুপার ইমপ্রেসড। একটা খুব সুন্দর ঘিয়ের ব্যবহার আছে, চালগুলো ভালোই সেদ্ধ হয়েছে, আর একটুখানি সেদ্ধ হলে ভালো হতো ফর মাই লাইকিং। নুনটা একটু কম, এটা একটা কম। অতিরিক্ত তেরো জল, গোলাপ জল, মিঠা হাতের প্রভাব নেই, প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি। আর স্পাইসি লেভেলটাও ঠিকঠাক আছে, নন স্পাইসি বলবো। আমার ব্যক্তিগতভাবে স্পাইসি বিরিয়ানি একটু বেশি পছন্দ হয়, বাট তার জন্য তো কলকাতার বিরিয়ানি যে ধর্ম বদলে দেবে না। হোয়াট আই হ্যাভ টেস্টেড ইজ ভেরি গুড, রেকমেন্ড করা যেতেই পারে। আই এম হাইলি ইমপ্রেসড। বিরিয়ানিটা পছন্দ হলে পরে একদিনকে এই রেস্টুরেন্টটা কম্প্রিহেন্সিভলি কভার করব, মানে সাইড ডিশ দিয়ে, হ্যাঁ, কাবাব আইটেমস দিয়ে, সমস্ত কিছু দিয়ে, গ্রেভি আইটেম দিয়ে হতে পারে বিরিয়ানিও অর্ডার করলাম। বাট ইয়া, দিস বিরিয়ানি ইজ গুড। ঘিয়ের গন্ধটা কিন্তু মারাত্মক, সত্যি খুবই সুন্দর ঘিয়ের অ্যারোমা বেরোচ্ছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। আই এম প্রিটি শিওর ওপরে খানিকটা ঘি ছড়িয়েছে, বাট এনিওয়েজ হোয়াট এভার আই এম টেস্টিং, ইট ইজ ভেরি গুড। ইট ইজ আ ভেরি নাইস বিরিয়ানি। আমি আগের জন্য বলছিলাম আদিত বিরিয়ানিতে পার্ক সার্কাসের মধ্যে জাদু আছে, কেউই বোধহয় বাজে বিরিয়ানি বানায় না, একমাত্র সিরাজকে বাদ দিয়ে। চুপ বলো না কাউকে। বাকি ওয়েট বিরিয়ানি এমনি এমনি খেতে পারবে, আমি বিরিয়ানি তো এমনি এমনি খাওয়ার পক্ষেই। তোমাদেরকে আলুটা দেখাই, এরকম সাইজের একটা আলু দিয়েছে, রেসপেক্টেবল আলুটা। হ্যাঁ, ঠিকঠাকই সেদ্ধ হয়েছে। দেখি আলু দিয়ে খেয়ে, যদি ফ্লেভারটা এলিভেট না হয় তাহলে তো কপালে ভাঁজ পড়বে। আলুটা দিয়ে খেলাম, ফ্লেভারটা অল্প হলেও এলিভেট হলো। আরেকটুখানি ফ্লেভারটা এলিভেট হলে ভালো হতাম। আলুর মধ্যে একটা ফ্লেভার আছে, বাট আলুটা আরেকটু সেদ্ধ হলেও ভালো হতো। আমি অনেক জায়গায় বিরিয়ানি আলু খেয়ে বলি না যে আলু খাচ্ছি না পেঁপে খাচ্ছি বুঝতে পারছি না, এতটা মিষ্টি এতটা নরম, সেই লেভেলটা অ্যাটেন্ড করতে পারিনি। বাট দেন এগেন যেটা খাচ্ছি সেটাও কিন্তু স্ট্যান্ডার্ড খুব ভালো। এই দেখো, এই আলু আমি ভাঙছি, রিজনেবলি সফট।
যেহেতু বিরিয়ানিটার মধ্যে আমার নুনের প্রভাব একটু কম লেগেছিলো, আলুটা দিয়ে খাওয়া দেওয়ার জন্য ফ্লেভারটা একটু এলিভেট হলো, আলুটার মধ্যে নুন ঠিকঠাক হয়েছে। এবারে দেখা যাক মাটনের কোয়ালিটি কীরকম। আমি তো দেখেই বুঝতে পারছি এটা প্রাপ্তবয়স্ক খাসি, এর ভেতরটা লালচে হবেই। এরকম টাইপের বিরিয়ানি এস্টাবলিশমেন্টগুলোতে কিন্তু মাটন নিয়ে ফাঁকিবাজি করে না, যে সস্তা কোয়ালিটি মাটন দিল, হ্যাঁ কচি খাসি দিল, তা নেই। দেখো ভেতরটা দেখো কিরকম লাগছে ভেতরটা। মুখে হাসি তোমাদের ফুটছে কি? নার্লি পিস একটুখানি জিলাটিনাস হয়। এটা দেখে যদি মুখে হাসি না ফোটে তাহলে তো দেয়ার ইজ সাম সিরিয়াস ইস্যুস। দেখি আলুটাকে সাইডে রাখি, একটুখানি বিরিয়ানির মাংস দিয়ে একটা গ্রাস নিয়ে তোমাদের বলি কীরকম। মাংসটা দিয়ে খেলাম, তাতেও ফ্লেভারটা অল্প এলিভেট হলো, খুব যে এলিভেট হলো তা বলতে পারছি না। মাংসটার মধ্যে একটা বাইট রয়েছে, যেরকম বললাম নান্ডি পিস একটুখানি খচখচা হয়, একটু জিলাটিনাস থাকে। বাট আমি যেটা বলছি বাইট আছে, সেটা কিন্তু নেগেটিভ সেরকম কিছু না যে খেতে গেলে ছিবড়ে হচ্ছে বা কিছু, সেটা একদমই না। মাটন ইজ আ ভেরি হাই কোয়ালিটি, দ্য বিরিয়ানি ইজ অলসো ভেরি গুড বিরিয়ানি। তোমরা আলটিমেট রিফ্লেকশন রেটিংসে পেয়ে যাবে। বাট এই যে জিনিসগুলো বলছি এগুলোর জন্যই তো রেটিংটা আমি দেবো যেটা দেবো। ছোট্ট অর্ডার, তার রিভিউও ছোট্টই হবে। বাট ইয়া, এবারে বলো মাটনটাকে একদম তোমাদের সামনে খুলে বিছিয়ে দিলাম। এটা দেখে যদি এক্সাইটেড না হও বস, তাহলে তো দের ইজ সাম প্রবলেম। আলু দিয়ে মাটন দিয়ে একটা জম্পেশ গ্রাস তোমাদেরকে খেয়ে বলি কীরকম। আলুটার মধ্যে যে সল্টিনেস রয়েছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হেল্পিং ইন ব্যালেন্সিং দ্য ফ্লেভার্স অফ দিস পার্টিকুলার বিরিয়ানি। ওভারঅল আই এম ভেরি ইমপ্রেসড। সেদিনকে যে আদিল বিরিয়ানিতে বিরিয়ানি খেয়েছিলাম, তার থেকে এটা দামেও বেশি, কিন্তু এটা ফ্লেভারও কিন্তু বেশি। 1 প্লেট মাটন বিরিয়ানি 290, জিএসটি নিয়ে 305। ফাইনাল ইমপ্রেশন নতুন করে আর কি দেবো, ইট ওয়াজ এ নিয়ার পারফেক্ট বিরিয়ানি। আর নুনটা একটু কম, আর আলু আর মাটনের কথা যেটা বলেছিলাম যে হালকা একটু বাইট রয়েছে, মানে আই এম নিট পিকিং অ্যাট দিস মোমেন্ট। সো বেসড অন মাটন বিরিয়ানি ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। তোমরা নিরাশ হবে না এটুকু বলতে পারি, প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি খেলে পরে তোমাদের ভালোই লাগবে। অনেকদিন বাদে আজকে বাড়িতে খাচ্ছি। হ্যাঁ, অনেক আইটেম কম আছে, বাট সেটার পিছনে কারণও আছে, আমি সব বলে দিচ্ছি। তবে যেটা আছে ভেরি থ্যাঙ্কফুল। এবং আইটেমগুলো কী আছে তোমাদের সঙ্গে বলে দিই। এটা হচ্ছে মাটন কষা, এটা টকের ডাল তেঁতুল দিয়ে, এটা একটা কাতলা মাছের পেটির ভাজা, অনেক বড় পিস, এটা গলার দিকের পিস, ওর জন্য ঝোল ফোল আর হলো না, মা বললো এটাই। আর এটা হচ্ছে ছোলার ডালের বড়া পেঁয়াজি মতন। এই ভিডিওটা তোমরা দেখতে পাবে হাজি সাহেবের ভিডিওটার সঙ্গে, এতক্ষণে বুঝতে পেরেই গেছো। সেদিনকে ওখান থেকে খেয়ে বেরোনোর পরে বেশ কিছু কাজ ছিল, সে কাজগুলো সম্পন্ন করবার পরে যে আরেকটা জায়গায় যাবো, সেই এনার্জি আমার মধ্যে আর ছিল না। বাইরে গরমটা তোমরা দেখছো তো কি হারে বেড়েছে। তো শরীরকে এই হিট ওয়েভের মধ্যে যতটা পারছি কম স্ট্রেসের মধ্যে ফেলার চেষ্টা করছি। তো তার জন্য হয়তো দু একটা এস্টাবলিশমেন্ট কম কভার হচ্ছে, বাট দেন সো বি ইট। শরীরটা খারাপ হলে আমাকে দেখবার কেউ নেই। আর হ্যাঁ, এটাই খাচ্ছি। এই ভিডিওটা তোমরা দেখতে পাবে হাজি সাহেবের ভিডিওর সঙ্গে, যেরকম বললাম। এখন জাস্ট খাবারটা খেতে হবে। আমি জানি বাড়ির ভিডিও অনেকদিন পরে শ্যুট করছি এবং আইটেম কম, তবে টেম্পারেচারটা ভেবে দেখো। যে রান্না করছে, আমার বাড়িতে যেরকম আমার মা, তোমাদের বাড়িতে যে হোক, তোমাদের মা হোক, বাবা হোক, স্ত্রী হোক, ভাই হোক, বোন হোক, বা তোমরা নিজেরাই বা হও না কেন, বুঝতে পারছো যে কীরকম ক্রাইসিসের মধ্যে আমরা রয়েছি এখন, জাস্ট বিকজ অফ দ্য হিট। আর আমাদের রান্নাঘরটা সাইজেও একটু ছোট, তো সেখানে দাঁড়িয়ে কাজকর্ম করাটাও একটুখানি চাপের ব্যাপার। প্লাস আমার মায়ের হাঁটুরও সমস্যা রয়েছে। তো যেটা পাচ্ছি সেটাই সোনামুখে খাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু ভাজা আছে, প্রথমে একটুখানি ঘি দিয়েই খাবো, অল্প ঘি। ভাজা ফাজা আছে অনেক রকম, কাঁচা লঙ্কাটা মাস্ট। আমি আগেও বলেছি, এখনও বলছি, ঘি ভাত বোধহয় প্রবাবলি আমার ওপিনিয়নে বাঙালিদের জন্য বেস্ট স্টার্টার, যদি একটা বেঙ্গলি লাঞ্চ বা একটা বেঙ্গলি মিল কনসিডার করো। হ্যাঁ, তোমরা ফিশ ফ্রাই বলতেই পারো, ভেটকি মাছের ফিশ ফ্রাই, সেটা তো অন্যরকম হয়ে গেল। কিন্তু যদি একটা থালি ইমাজিন করো, সেখানে শুরুতে ঘি ভাত, তার সঙ্গে ভাজা অথবা শুক্তো, এই দুটোই আমার মনে হচ্ছে বেস্ট বেঙ্গলি স্টার্টার। তোমাদের কি ওপিনিয়ন? দেখি, বড়াটা তো একদম খাস্তা মুচমুচে হয়েছে। প্রথম গ্রাসটা নিই। ঘি ভাত কিরকম খেতে আর বলতে হবে, খালি ভাজাগুলো এরকম বলছি। রসুন দিলে আরও ভালো হতো, একটা রসুনের গন্ধ ফ্লেভার অ্যাড হতো, বাট বড়াটার মধ্যে রসুন নেই। তবে যেটা খাচ্ছি সেটাও মন্দ নয়, ভালোই। মাছটাও দেখে নাও, যেরকম বললাম গলার দিকে পিস, ওর জন্য
ভাজা খাওয়াটাই শ্রেয় মনে হলো, তবে মাছটা তো ভালো ছিল। হ্যাঁ, ভালো মাছ, পাকা কাতলাই বাড়িতে আসে। তোমরা যারা আমার মানিকতলা ভিডিও দেখো তারা জানবে বড় কাতলাই কিনি, গোটা না কাটা, সেটাই ঠিক মনে হয়। রোববারে দুপুরে গরম গরম মাছ ভাজা ঘি ভাত জমে গেছে। এবারে তেঁতুল দিয়ে টকের ডাল। টক ডাল আমার খুব একটা পছন্দ নয়, তবে গ্রীষ্মকালে তো টক ডাল খাওয়াটা একটা রীতি। লোকেরা আম দিয়ে খায়, আমরাও খাই, তবে আজকে আম নেই বাড়িতে, তেঁতুল দিয়ে হয়েছে দেখতে পাচ্ছ। টক ডালের সঙ্গে বিশেষ ভালো যায় হচ্ছে আলু সেদ্ধ মাখা লঙ্কা ফঙ্কা দিয়ে। আজকে সেটা নেই মেনুতে, ভাজা ভাজা আছে ওর জন্য। বাট ঠিক আছে, আমি তেঁতুলগুলোকে একটুখানি সাইড করে রাখি, বেশি টক আমার পোষায় না। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুরকম গেছে, তোমরা তো আমাকে চেনো, যখন দুরকম লঙ্কা পেয়েছি দুরকম লঙ্কাই ডলে নেবো। লঙ্কা নিয়ে ঠিক কম্প্রোমাইজ করা যায় না। এবারে দেখি টক ডাল দিয়ে প্রথম গ্রাস নিয়ে প্রথমে একটু এমনি খাই। ভালোই লাগছে, টক ভাব যেরকম আছে, মিষ্টিও সেরকম পাল্লা দিয়ে হয়েছে, ওর জন্য টকটা বেশি বুঝতে পারছি না। আপনি তো ঝালটা যখন পড়ছে তখনই ভালো লাগছে লঙ্কাটা। বড়া দিয়ে একটুখানি খাই। আমি আবারও বলছি, এই ডালটার জন্য গেম চেঞ্জার হচ্ছে লঙ্কা, নইলে পরে ডালটা আমার খুব একটা ভালো লাগছে না। কেননা কেন জানি না, ঠিক ফ্লেভারগুলো একসঙ্গে নেই, মানে টকটা একটু অন্যরকম, মিষ্টিটা একটু অন্যরকম। এখন যখন লঙ্কাটা মুখে পড়ছে তখনই যেন ভালো লাগছে খেতে। আর বড়াটার মধ্যে খুব ভালো আদা দিয়েছে, মানে খুব ভালো আদা দেয়নি, আদা দিয়েছে, যেটা কিনা ভালো লাগছে বেশ। মাছ ভাজাটাও গরম থাকতে থাকতে ওড়াতে হবে, নইলে পরে ভালো লাগবে না। তোমরা বলো, এই সুন্দর ওয়েদারে কি করছো, কি খাচ্ছ, কি খেয়ে নিজেদেরকে ঠান্ডা রাখছো? এখনও তো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, কালবৈশাখী এখনও তোমার 40, 41, 42, 43 এরকমই চলছে এবং চলবে। আর কলকাতায় যেটা সবথেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে হিউমিডিটি। সুতরাং যার টেম্পারেচার তার থেকে বহুগুণ বেশি গরম লাগে। তার উপর আমাদের এখানে এখন চলছে কেবল ফল্ট। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আলো, তার কারণ সিএসসি জোড়া তাপে দিয়ে কাজ করে গেছে। গত দুদিন ধরে ওনারা পরিশ্রম করছেন, কাজ করছেন, কিন্তু ব্যাপারটা পুরোপুরি রিজলভ হচ্ছে না। আজকে আশা করি হবে, তবে আজকে তো ওনারা এখন আসেননি, আর এখন অলমোস্ট দুপুর 1:30টার মতো বাজে। সো ইয়া, খুব সন্তর্পণেই সমস্ত কাজ টাজ করতে হচ্ছে, ইলেকট্রিসিটি দিয়ে যেগুলো চলে আর কি। ডাল ভাত তার সঙ্গে বড়া মাছ ভাজা মোটামুটি জমেই গেছে। এরপরে তো মাংস রয়েছে। এবারে মাটনের পালা। একদমই তিল কষা হয়েছে, দেখতেই পাচ্ছ। পুরোটাকেই ঢেলে নিলাম। অনেকখানি ফ্যাট রয়েছে মাংসটার মধ্যে, বয়স্ক খাসি হলে তো হবেই। প্লাস দেখবে তোমরা আলু, আচ্ছা আলু দিয়েছে, আলুটা গলে গেছে কোনো কারণে, যা তোমাদেরকে আলু ভালো করে দেখাতে পারবো না। হ্যাঁ, আলুটা একদমই গলে গলে গেছে, যে কী আর করা যাবে। মাংসটার মধ্যে দেখবে যখন তোমরা মাটন কিনবে তখন ফ্যাট কিছুটা দিয়ে দেয়, তো সেই ফ্যাটটাও গেছে রান্নাটার মধ্যে। আশা করি তাতে ফ্লেভারটা এলিভেটই হবে। তোমাদের দেখে কীরকম লাগছে বলো? একদমই ভাজা ভাজা হয়ে গেছে আর কি। এতটাও আশা করিনি হবে, ভেবেছিলাম একটুখানি তেল কষা টাইপের হবে, বাট এটা তোমরা বলতে পারো অনেকটা মাটন ফ্রাই ওচের হয়ে গেছে। দেখা যাক খেতে কীরকম হয়, খেতে ভালো হলেই ভালো। তোমরা বাটিটা দেখো, গ্রেভি বলতে কিছুই নেই, ব্যাপারটা জাস্ট ভাজা ভাজা হয়ে গেছে আর কি। তো ভাতের সঙ্গে কীরকম লাগবে সেটা একটা প্রশ্ন। রুটি ফুটি দিয়ে হয়তো বেটার লাগতো, বিশেষ করে রুমাল রুটি দিয়ে। আজকে আবার থালাটাতে আওয়াজ হচ্ছে, খুবই বিরক্তিকর। যাই হোক, দেখি। হ্যাঁ, সেদ্ধ ভালোই হয়েছে, একদম ঠিকঠাকই সেদ্ধ হয়েছে। প্রপার খাসি, রেড মিট, দেখতে পাচ্ছ কালারটা একদম লালচে। এটা হচ্ছে মাটনের কোয়ালিটিকে চেনায়।
কিন্তু বেশ ভালোই হয়েছে, একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার রয়েছে, যেটা কিন্তু বলতে পারছি না কিসের। আমার মনে হয় মা গরম মশলার মধ্যে স্টার অ্যানিস দিয়েছে, স্টার অ্যানিসের ফ্লেভারটা খুব ভালো আসছে। স্টার অ্যানিসের ফ্লেভারটা তোমরা দেখবে একটু অন্যরকমই হয়, সেটা ঠিক বর্ণনা করা যায় না, আর খেতে কিন্তু ভালো হয়েছে। এটার সঙ্গে যদি একটুখানি কাঁচা পেঁয়াজ হয় খেতে একদম জমে যাবে, বেশ লাগছে খেতে। কাঁচা পেঁয়াজ চলে এসছে ফিল্ডে, একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে খেলে কেন জানি না আমার মনে হচ্ছে ভালো লাগবে। আমি স্যালাডের খুব একটা ভক্ত নই, ঠিক আছে, তার মানে এটা না আমি সবজি খাই না, সবজি আমি খুবই খাই এবং একদমই তেল ছাড়া হিসাবেই খাই। কিন্তু যাই হোক, দেখা যাক। পেঁয়াজ দিয়ে মাংস দিয়ে একটা জব্বর বাইট, যদিও রিং পেঁয়াজটা বোধহয় ঠিক যাচ্ছে না এটার সঙ্গে, যদি জুলিয়ান কাট হতো বোধহয় বেটার হতো। দেখি খেয়ে দেখি, মিডিয়াম হিসেবে বেশ ভালো লাগছে। আসলে প্রিপারেশনটা ভালো হয়েছে তো, এর মধ্যে আবার জায়ফল জয়ত্রীও দিয়েছে, তো দেখতে যেরকমই হোক খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর তোমরা আমাকে জানো, আমার ভালোটা ভালো, মন্দটা মন্দ, এটা খেতে বেশ ভালো হয়েছে। আরও ভালো কি হতে পারতো না? নিশ্চয়ই পারতো, বাট যেটা খাচ্ছি সেটা কিন্তু বেশ ভালো। আবার একই কথা বলছি, মানে নাথিং টু কমপ্লেন অ্যাবাউট, সেরকম ব্যাপার। মাংস রান্নাতে মা মিষ্টি একদমই দেন না, যেটুকু মিষ্টি আসে পেঁয়াজ থেকে বা জানি না দিতেও পারেন, একটুখানি কালার আনবার জন্য চিনি, বাট খেতে ভালো লাগছে। আর তো দেখাবার কিছু নেই, ছিল ছোট্ট একটা লাঞ্চ। ভিডিওটা শ্যুট করতাম না, কিন্তু হাজি সাহেবের সঙ্গে একখানে রেস্টুরেন্ট কি আমি দেখাবো বলো, তাও শুধু বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো সেটার জন্যই আর কি ভিডিওটা ভাবলাম করে জুড়ে দিই। প্লাস বাড়ির ভিডিও অনেকদিন শেয়ার করিনি তোমাদের সঙ্গে, তার কারণ বাড়িতে আমার সেরকম কিছু খাওয়া দাওয়া হয় না, অনেক আইটেম হলো বা কিছু হলো, তো যাক আজকে ভাবলাম যে অনেকদিন বাদে ইট উইল বি এ নাইস চেঞ্জ অফ পেস, আই হোপ সো। খাওয়া শেষ করবো কুলের টক দিয়ে, আমের টক, কুলের টক, এগুলো আমার বিশেষ প্রিয়। এটার মধ্যে টমেটোও গেছে, বাট হ্যাঁ মেন ইনগ্রিডিয়েন্ট তো কুল। কুল দেওয়াতে টোপা কুল একটা আলাদাই আমেজ আসে, অপূর্ব লাগে খেতে, বিশেষ করে গ্রীষ্মকালে। দেখো কুল তো পাওয়া যায় বোধহয় সরস্বতী পুজোর একটু আগে থেকে, আর সরস্বতী পুজোর পর থেকেই আমরা খাই, ঠাকুরকে মাকে নিবেদন করার পরে। সেটা নারকেল কুল দিয়ে স্টার্ট হয়, বা হ্যাঁ টোপা কুলও তার আগে খাই না, সরস্বতী পুজোর পরে টোপা কুল খাই। এখন তো কুল আর নেই মার্কেটে, আর হ্যাঁ মানে এটা একদম মানে ডেলিকেসি। আর বিশেষ করে যেটা বলছিলাম, গরমকালে খেলে পরে একদম মানে মন প্রাণ জুড়িয়ে যায়। ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা কুলের টকের আমি রিভিউ কী দেবো, শুধু এটা প্রশংসা করা যায়।